স্বাগত জানাচ্ছি আমাদের সাপ্তাহিক আয়োজন এই সপ্তাহের বিশ্বে। আপনাদের সাথে আছি আমি শাহানা চৌধুরী সুমি। দর্শক, এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আপনাদের জানাই সারা বিশ্বে ঘটে যাওয়া নানান ঘটনা, সেই সাথে থাকে মজার মজার নানা খবর, বিশ্বের দর্শনীয় স্থান ও স্থাপনা নিয়ে আমাদের নিয়মিত আয়োজন বিশ্ব পরিচিতি। চলুন তাহলে দেখে আসি কি কি থাকছে আমাদের আজকের এই পর্বে। রাখাইনে রোহিঙ্গাদের পুড়িয়ে দেয়া গ্রামগুলোর ধ্বংসস্তূপ বুলডোজার দিয়ে মিশিয়ে দিচ্ছে মিয়ানমার। রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর কমনওয়েলথ জোটের নেতৃত্ব নিয়ে গুঞ্জন। নিজ দলের চাপের মুখে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমার পদত্যাগ। সিরিয়ায় সরকারি বাহিনীর তীব্র গোলাবর্ষণে ৫ শতাধিক বেসামরিক নাগরিক নিহত। এবং বিশ্ব পরিচিতি পর্বে আজ রয়েছে অপার সৌন্দর্যের দেশ ইতালির উপর একটি বিশেষ প্রতিবেদন। মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের পুড়িয়ে দেয়া গ্রামগুলোর ধ্বংসস্তূপ এবার বুলডোজার দিয়ে মাটিতে মিশিয়ে ফেলছে দেশটির সরকার। রোহিঙ্গা মুসলিমদের বিরুদ্ধে চালানো নিষ্ঠুরতার গুরুত্বপূর্ণ চিহ্ন নষ্ট করতেই এই অপচেষ্টা চালানো হচ্ছে বলে অভিযোগ করেছে হিউম্যান রাইটস ওয়াচ। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাটি বলছে, স্যাটেলাইটে ধারণ করা দৃশ্যের সম্প্রতি রাখাইন রাজ্যে অন্তত ৫৫টি রোহিঙ্গা গ্রামে বুলডোজার দিয়ে মাটিতে মিশিয়ে ফেলা হয়। মিয়ানমারের রাখাইনে গণহত্যা, ধর্ষণ, ঘরবাড়ি পুড়িয়ে দেয়া সহ বর্বরতার সবকিছুই চালানো হয়েছিল রোহিঙ্গাদের উপর। তাদের উপর চালানো এসব অমানবিক কর্মকাণ্ডের শেষ চিহ্নটুকু মাটির সঙ্গে মিশিয়ে দিতে এখন বুলডোজার চালাচ্ছে মিয়ানমার সরকার। যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ HRW নতুন স্যাটেলাইট ছবি বিশ্লেষণ করে জানায়, গত বছরের শেষ দিক থেকে রাখাইনের উত্তর অংশের অন্তত ৫০টি রোহিঙ্গা গ্রামের সব স্থাপনা ও ক্ষেতখামার ভারী যন্ত্রপাতি ব্যবহার করে সমান করে ফেলা হয়েছে। HRW বলছে, গত আগস্ট থেকে এ পর্যন্ত অন্তত ৩৬২টি রোহিঙ্গা গ্রাম সম্পূর্ণ বা আংশিক ধ্বংসপ্রাপ্ত হওয়ার চিহ্ন দেখা গেছে তাদের হাতে আসা স্যাটেলাইট ছবিতে। এর আগে পুড়িয়ে দেয়া বেশ কিছু গ্রামের সঙ্গে অন্তত ২টি জনশূন্য অক্ষত গ্রাম বুলডোজার দিয়ে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার প্রমাণ পাওয়ার কথাও বলছে মানবাধিকার সংস্থাটি। HRW আশঙ্কা করছে, এর মধ্য দিয়ে ওই অঞ্চলে মিয়ানমার সেনাবাহিনীর চালানো ধ্বংসযজ্ঞের প্রমাণ মুছে ফেলার সব ব্যবস্থা করেছে মিয়ানমার কর্তৃপক্ষ। এদিকে রয়টার্স জানিয়েছে, রোহিঙ্গা নিপীড়নে দায়ী মিয়ানমার সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। যুক্তরাষ্ট্র ও কানাডা এর আগে রোহিঙ্গা নিপীড়নে জড়িত মিয়ানমারের সেনা কর্মকর্তাদের ওপর একই ধরনের নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে। এদিকে মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গাদের ওপর জাতিগত নির্যাতনকে সেনাবাহিনীর দীর্ঘদিনের বিদ্বেষমূলক প্রচারণা এবং বিশ্ব নেতাদের ঘৃণার ফল বলে মন্তব্য করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। ২২শে ফেব্রুয়ারি লন্ডনে ১৫৯টি দেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে সংস্থাটির প্রকাশিত দ্য স্টেটস অব দ্য ওয়ার্ল্ডস হিউম্যান রাইটস শীর্ষক বার্ষিক প্রতিবেদনে একথা জানানো হয়। অ্যামনেস্টি বলছে, বিশ্ব নেতাদের ছড়িয়ে দেয়া ঘৃণা ও রাজনৈতিক মতাদর্শ সিরিয়া ও মিয়ানমারে সংখ্যালঘু নির্যাতন উস্কে দিয়েছে। In 2017, we saw no clearer example than the Myanmar military's campaign of ethnic রাখাইনে রোহিঙ্গা নিপীড়ন মানবাধিকার লঙ্ঘনের এক নজিরবিহীন ঘটনা। মাত্র কয়েক মাসের সেনা নিপীড়নে প্রায় ৭ লাখ মানুষ বাংলাদেশে আশ্রয় নিয়েছে। এই সংকটের পেছনে রয়েছে কয়েক দশক ধরে রোহিঙ্গাদের প্রতি বঞ্চনা, অত্যাচার ও নির্যাতনের ইতিহাস। এদিকে রোহিঙ্গাদের প্রত্যাবাসন প্রক্রিয়ায় বিশ্ব সম্প্রদায়ের সর্বাত্মক সহযোগিতা কামনা করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ ফারুক খান। IPU এবং জাতিসংঘের উদ্যোগে নিউ ইয়র্কে ২১ থেকে ২৩শে ফেব্রুয়ারি অনুষ্ঠিত UN মাল্টি স্টেকহোল্ডার হিয়ারিং এবং পার্লামেন্টারি হিয়ারিংয়ে বক্তৃতাকালে তিনি এ আহ্বান জানান। শুনানিতে মোহাম্মদ ফারুক খান এমপির নেতৃত্বে ৮ সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দল অংশ নেয়। যুক্তরাজ্যের রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর কমনওয়েলথ জোটের নেতৃত্বে কে থাকবেন তা নিয়ে গুঞ্জন শুরু হয়েছে। সম্প্রতি লন্ডনে এ বিষয়ে জোটের ৭ সদস্য বিশিষ্ট উচ্চ পর্যায়ের নীতি নির্ধারণী কমিটির এক গোপন বৈঠক হয় বলে খবর প্রকাশ করে BBC। ৯২ বছর বয়সী রানী দ্বিতীয় এলিজাবেথ ১৯৫৩ সাল থেকে উত্তরাধিকার সূত্রে
কমনওয়েলথ জোটের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। যুক্তরাজ্যের রানী দ্বিতীয় এলিজাবেথ ১৯৫৩ সাল থেকে উত্তরাধিকার সূত্রে কমনওয়েলথ জোটের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। ৯২ বছর বয়সী রানীর মৃত্যুর পর ছেলে প্রিন্স চার্লস সিংহাসনে আসীন হবেন। উত্তরাধিকার সূত্রে প্রিন্স চার্লস কমনওয়েলথ জোটের প্রধান হবেন নাকি গণতান্ত্রিক উপায়ে নির্বাচনের মাধ্যমে কাউকে প্রধান নির্বাচিত করা হবে, এ নিয়ে আলোচনা শুরু হয়েছে। কমনওয়েলথ জোটের প্রধান নির্বাচনে কোনো সুনির্দিষ্ট নিয়ম নেই। ব্রিটিশ রাজপরিবারের প্রধানই এর নেতৃত্ব দিয়ে আসছেন। যুক্তরাজ্যের উপনিবেশ ছিল এমন দেশগুলোকে নিয়ে ১৯৩১ সালে গঠিত হয় কমনওয়েলথ জোট। রানীর বাবা ষষ্ঠ জর্জ এর নেতা ছিলেন। ১৯৫৩ সালে বাবার মৃত্যুর পর রানী দ্বিতীয় এলিজাবেথ সিংহাসনে আরোহণ করার সূত্রে কমনওয়েলথ জোটেরও প্রধান হন। সে সময় জোটের সদস্য রাষ্ট্র ছিল মাত্র ৮টি। এর মধ্যে ৭টি দেশের রাষ্ট্রপ্রধান ছিল ব্রিটিশ রাজ। বর্তমানে কমনওয়েলথ জোটের সদস্য সংখ্যা ৫৩টি। এর মধ্যে ১৫টি দেশের রাষ্ট্রপ্রধান এখনও ব্রিটিশ রাজ। লন্ডনে অবস্থিত সদর দপ্তর থেকেই পরিচালিত হয় এর কার্যক্রম। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বিচ্ছেদের পর কমনওয়েলথভুক্ত দেশগুলোর মধ্যে পারস্পরিক বাণিজ্য ও রাজনৈতিক সম্পর্ক নিবিড় করার কথা ভাবছে যুক্তরাজ্য। বিবিসির খবরে বলা হয়েছে, এপ্রিলে লন্ডনে কমনওয়েলথভুক্ত দেশগুলোর রাষ্ট্রনেতাদের সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে রানী দ্বিতীয় এলিজাবেথ শেষবারের মতো যোগ দেবেন। এই সম্মেলনেই রাষ্ট্রপ্রধানদের একান্ত বৈঠকে রানীর উত্তরাধিকার বিষয়ে নিজেদের আলোচনার কথা তুলে ধরবে উচ্চ পর্যায়ের কমিটি। প্রতিবেদনে বলা হয়, রানীর মৃত্যুর পর প্রিন্স চার্লসকে প্রধান করার জন্য জোটের শক্ত অবস্থান রয়েছে। রানী নিজেও প্রিন্স চার্লসকে কমনওয়েলথের প্রধান করার পক্ষে এবং বিভিন্ন দেশে এই বিষয়ে লবিং করেছেন। প্রিন্স চার্লস নিজের ওয়েবসাইটের বড় একটি অংশ জুড়ে কমনওয়েলথ নিয়ে তার নানা কার্যক্রমের কথা তুলে ধরেছেন। ক্ষমতাসীন নিজ দল আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস এএনসির চাপের মুখে পদত্যাগ করেছেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমা। এএনসি দলীয় বৈঠকে জুমাকে পদত্যাগের জন্য ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেয়া হয়। পদত্যাগ না করলে তাকে পার্লামেন্ট অনাস্থা ভোটের মুখে পড়তে হবে বলে হুঁশিয়ারি দেয় দলটি। টেলিভিশনে দেয়া এক ভাষণে পদত্যাগের ঘোষণা দিয়ে জুমা বলেন, দলের সিদ্ধান্তে তিনি একমত নন। ২০০৯ সাল থেকে ক্ষমতায় থাকা জুমার বিরুদ্ধে দুর্নীতির বিস্তর অভিযোগ ছিল। নিজ দল এএনসির ভেতরেই প্রচণ্ড চাপে পড়েন তিনি। এরই মধ্যে গত ডিসেম্বরে তার স্থলে দলীয় প্রধানের দায়িত্ব পান ভাইস প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। জুমার মিত্র বলে পরিচিত ভারতীয় বংশোদ্ভূত ব্যবসায়ীর জোহানেসবার্গের বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। পদত্যাগে জুমার উপর চাপ বাড়ার প্রেক্ষাপটে গুপ্ত পরিবারের বাড়িতে তল্লাশি চালানো হয়। জুমার বিরুদ্ধে প্রধান অভিযোগ, তিনি রাষ্ট্রীয় অর্থ লোপাট করেছেন, ব্যবসায়ীদের রাজনীতিতে নাক গলানোর সুযোগ করে দিয়েছেন। বিশেষ করে জুমার আশকারাতেই ভারতীয় বংশোদ্ভূত গুপ্ত পরিবার নামে একটি সুব্যবসায়ী পরিবার রাজনীতিতে বেপরোয়া হস্তক্ষেপ করছে। ১৯৯৩ সালে ভারতের উত্তরপ্রদেশের সাহারানপুরের ৩ ভাই অজয় গুপ্ত, অতুল গুপ্ত ও রাজেশ গুপ্ত দক্ষিণ আফ্রিকায় ব্যবসা শুরু করেন। দেশটির ক্ষমতাসীন রাজনীতিকদের সঙ্গে পরিবারটির ঘনিষ্ঠতা সবার সামনে আসে ২০১৩ সালে। এএনসি দলীয় বৈঠকে জুমাকে পদত্যাগের জন্য ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়। পদত্যাগ না করলে তাকে পার্লামেন্ট অনাস্থা ভোটের মুখে পড়তে হবে বলে হুঁশিয়ারি দেয় দলটি। চাপের মুখে ৭৫ বছর বয়সী জুমা পদত্যাগ করেন। I have therefore come to the decision to resign as President of the Republic with immediate effect. জুমার পদত্যাগের ঘোষণার পরই এএনসি এক বিবৃতিতে জানায়, এই পদক্ষেপের মধ্য দিয়ে দক্ষিণ আফ্রিকার মানুষের জীবন সংশয়মুক্ত হল। জ্যাকব জুমার পদত্যাগের পর দলীয় প্রধান ও দেশটির ভাইস প্রেসিডেন্ট সিরিল রামাফোসা নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। রামাফোসা ৭০-এর দশকে আইন বিষয়ে পড়ালেখার সময় রাজনীতিতে জড়িয়ে পড়েন। শিক্ষাজীবন সমাপ্তির পর শ্রমিক নেতা হিসেবে আবির্ভূত হন রামাফোসা। ১৯৯০ সালে নেলসন ম্যান্ডেলা মুক্তি পাওয়ার পর গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রণয়নে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের একজন ছিলেন রামাফোসা। নতুন সংবিধান প্রণয়ন কমিটিতে নেতৃত্ব দেন তিনি। দর্শক, এবারে রয়েছে সংক্ষেপে কয়েকটি বিশ্ব সংবাদ।
সিরিয়ার দামেস্কে দেশটির সরকারি বাহিনীর তীব্র গোলাবর্ষণে গত এক সপ্তাহে ৫ শতাধিক বেসামরিক নাগরিক নিহত হয়েছে। যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, রাশিয়ার সমর্থনে সিরিয়ার সরকারি বাহিনী তীব্র হামলা চালায়। হামলার সময় ব্যারেলে বোমা ও গোলাবর্ষণ করা হয়। এতে করে প্রায় ৪ লাখ লোক আটকা পড়ে। আফগানিস্তানের রাজধানী কাবুল সহ কয়েকটি স্থানে তালেবান ও আইএস জঙ্গিদের হামলায় অন্তত ২৭ জন নিহত হয়েছে। এসব হামলায় নিহতদের অধিকাংশ সেনা সদস্য বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা। সবচেয়ে প্রাণঘাতী হামলার ঘটনাটি ঘটেছে দেশটির পশ্চিমাঞ্চলীয় ফারাহ প্রদেশে। ভোররাতে সেনাবাহিনীর একটি ফাঁড়িতে তালেবান জঙ্গিদের আকস্মিক হামলায় ২২ জন সৈন্য নিহত হয়। প্রেসিডেন্টের কার্যকাল নির্দিষ্ট করা একটি আইন বাতিল করে নতুন প্রস্তাব পেশ করেছে চীনের শাসক দল কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটি। চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সিনহুয়া জানায়, চীনের সংবিধানে প্রেসিডেন্টের মেয়াদ সংক্রান্ত একটি ধারায় উল্লেখ আছে, প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট টানা ২ মেয়াদের বেশি সময় ক্ষমতায় থেকে দায়িত্ব পালন করতে পারবেন না। কেন্দ্রীয় কমিটির প্রস্তাব দেশটির পার্লামেন্টে অনুমোদন হতে হবে। পার্লামেন্ট সদস্যরা সবাই দলের অনুগত হওয়ায় প্রস্তাব পাশ হবে বলে মনে করা হচ্ছে। এটি পাশ হলে চীনের প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টের ক্ষমতা থেকে সরে যাওয়ার কোনো বাধ্যবাধকতা থাকবে না। আগামী মার্চে চীনের জাতীয় আইনসভা ন্যাশনাল পিপলস কংগ্রেসের বার্ষিক পূর্ণ অধিবেশন শুরু হবে। ভারতে বিয়ের অনুষ্ঠানে দেয়া উপহারে প্যাকেটে রাখা বোমা বিস্ফোরণে মারা গেছেন বর। পশ্চিমবঙ্গের বলাঙ্গী জেলার পাটনাগারে এ ঘটনা ঘটে। 18 ফেব্রুয়ারি বিয়ে হয়েছিল সৌম্য শেখর ও রিমা শাহুর। 21 ফেব্রুয়ারি ছিল তাদের বৌভাত অনুষ্ঠান। বৌভাতে পাওয়া উপহার সামগ্রী একে একে খুলে দেখছিলেন বর, কনে ও অন্যান্যরা। একটি উপহারের প্যাকেট খুলতে গেলে হঠাৎই বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থলে মারা যান বরের দাদি। হাসপাতালে নেওয়া হলে মারা যান বর সৌম্য শেখর। বিয়ের কনে রিমা শাহু হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। পুলিশ জানায়, উপহারের প্যাকেটটি ছিল পার্সেল বোমা। শ্রীদেবীকে বলা হয় বলিউডের প্রথম সুপারস্টার অভিনেত্রী। एक ही हिंदी पिक्चर है, टीवी पे देखी है और 50 अंग्रेजी चैनल। ভাইপো মোহিত মারওয়া শেষ বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে দুবাই গিয়েছিলেন শ্রীদেবী। শনিবার রাতে সেখানেই তিনি অসুস্থ হয়ে পড়েন। তার মৃত্যুর খবরে বলিউডে নেমে আসে শোকের ছায়া। 1963 সালে তামিলনাড়ুতে জন্ম নেয়া শ্রীদেবীর পারিবারিক নাম শ্রী আম্মা আয়াঙ্গার ইয়াপ্পান। 5 দশকের অভিনয় জীবনে ভারতের বিভিন্ন ভাষার 1.5 শতাধিক চলচ্চিত্র উপহার দিয়ে গেছেন শ্রীদেবী। রাজু কো কিসনে বাতায়া कि उसके बाग से हमने फूल तोड़े? जवाब दे वरना ना काटूंगी। 1975 সালে সুপারহিট হিন্দি সিনেমা জুলিতে নায়িকার ছোট বোনের চরিত্রে অভিনয় করে বলিউডের পরিচালকদের দৃষ্টি কাড়েন শ্রীদেবী। 1986 সালে মুক্তি পায় নাগিনা। ঋষি কাপুরের বিপরীতে সেই সিনেমায় শ্রীদেবীর অসামান্য সৌন্দর্য, তার নাচ ও অভিনয় দর্শকদের মুগ্ধ করে চলেছে আজও। ইয়াশ চোপড়ার লাভ হে শ্রীদেবীর ক্যারিয়ারের অন্যতম সেরা সিনেমা। এই ছবিতে মা ও মেয়ের ভূমিকায় দ্বৈত চরিত্রে অভিনয় করেন তিনি। লাডলা সিনেমায় অহংকারী শিল্পপতির চরিত্রে শ্রীদেবী ছিলেন আবেদনময়ী। तो कहीं तुम्हारी नौकरी ना छूट जाए, अंडरस्टैंड? জুদাই ছবিতে লোভী গৃহবধূ কাজলের চরিত্রেও তার অভিনয় ছিল নজর কাড়া। 2012 সালে চলচ্চিত্রে ফেরেন ইংলিশ ভিংলিশ ছবি নিয়ে। 2013 সালে ভারত সরকার তাকে পদ্মশ্রী পদকে ভূষিত করে। অভিনয়ের জন্য তিনি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেয়েছেন 5 বার।
অসম্ভব মেধাবী এই অভিনেত্রী তার দর্শক, অনুরাগী আর ভক্তদের হৃদয়ে অনন্তকাল বেঁচে থাকবেন শ্রদ্ধায়। এবারে বহির্বিশ্বে ঘটে যাওয়া নানান ঘটনা নিয়ে ব্যতিক্রমী আয়োজনের খবর। আইসল্যান্ডের তৃতীয় বৃহত্তম হিমবাহে সম্প্রতি আবিষ্কৃত হয়েছে একটি নতুন বরফ গুহা। দেশটির হ্রস্বকালের দক্ষিণ পশ্চিমে অবস্থিত এই অসাধারণ সুন্দর গুহাটি এরই মধ্যে অনেকের কাছে আকর্ষণীয় গন্তব্যে পরিণত হয়েছে। তবে গুহাটির ভিতর হাইড্রোজেন সালফাইড ও কার্বন মনোক্সাইডের মতো বিপজ্জনক গ্যাসের উপস্থিতির আশঙ্কায় সকলকে এই গুহা পরিদর্শন না করার নির্দেশ দিয়েছে দেশটির ভূপ্রকৃতিবিদ ও আবহাওয়া অফিস। জাপানের ঐতিহ্যবাহী কন্যা দিবস উৎসব হিনামাতসুরি। এই উৎসবকে সামনে রেখে সাইতামা জেলার একটি শপিং মল হিনা পুতুল দিয়ে সাজিয়েছে একটি পিরামিড। 7 মিটার উঁচু এই পিরামিডের নাম রাখা হয়েছে হিনাদান। পিরামিডটির 31টি লাল গালিচা স্তরে সাজানো হয়েছে সারা দেশ থেকে বেছে নেওয়া প্রায় 1800টি হিনা পুতুল। চীনের গুয়াংডং প্রদেশে সম্প্রতি বসন্ত উৎসবকে স্বাগত জানাতে অনুষ্ঠিত হয় বর্ণিল আলোক উৎসব। গুয়াংঝৌ শহরের ক্যান্টন টাওয়ারে চোখ ধাঁধানো এই আলোর খেলার সাথে বাড়তি আকর্ষণ ছিল ক্যান্টনিজ লোকসঙ্গীত। ক্যান্টন টাওয়ারের পাশাপাশি সিটি স্কয়ার, পার্ল নদীর তীর ঘেঁষে নির্মিত সেতু সাজানো হয় 700-রও বেশি প্রদীপ ও 30টির মতো লেজার বাতি দিয়ে, যা মুগ্ধ করে উপস্থিত দর্শকদের। এই আলোক প্রদর্শনী চলবে 2রা মার্চে অনুষ্ঠিতব্য ল্যান্টার্ন ফেস্টিভ্যাল পর্যন্ত। দর্শক, ইতিহাস, ঐতিহ্য ও পর্যটন নিয়ে বরাবরের মতো আমাদের নিয়মিত আয়োজন বিশ্ব পরিচিতি। ইউরোপের ইতিহাস, ঐতিহ্য ও শিল্প সংস্কৃতির এক অনন্য তীর্থভূমি ইতালি। ভ্রমণ পিপাসুদের জন্য এই দেশটি পৃথিবীর বিভিন্ন প্রান্তের দর্শনীয় স্থানের মধ্যে অন্যতম। এখানে প্রাচীন সভ্যতা আর আধুনিকতার সম্মিলন দেখার সুযোগ যেমন পান পর্যটকরা, তেমনি হারিয়ে যেতে পারেন মনোরম সমুদ্র সৈকত, আলপাইন লেক, আল্পস পর্বতমালার অপার প্রাকৃতিক সৌন্দর্যে। তাই লিওনার্দো দা ভিঞ্চির দেশে প্রতি বছর লেগে থাকে লাখো দর্শনার্থীর ভিড়। চলুন দর্শক, ভিজুয়াল জগতে ঘুরে আসি পশ্চিমা সভ্যতার সূতিকাগার নামে পরিচিত ইতালি থেকে। দক্ষিণ ইউরোপের একটি দেশ ইতালি। এর উত্তরে আল্পস পর্বতমালা সংলগ্ন ফ্রান্স, সুইজারল্যান্ড ও স্লোভেনিয়া। সান মারিনো ও ভ্যাটিকান সিটি নামে দুটি স্বাধীন রাষ্ট্র ইতালি অধিভুক্ত। প্রায় পুরো দেশটি একটি উপদ্বীপ, অনেকটা বুট আকৃতির মতো। প্রায় 3,01,338 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত ইতালি, যার রাজধানী রোম। দেশটির জলবায়ু নাতিশীতোষ্ণ। 60.5 লক্ষের উপরে অধিবাসী সংবলিত এই ইতালি পশ্চিমা সংস্কৃতি ও সভ্যতার সূতিকাগার ইতালি। নানা ভাস্কর্য আর শৈল্পিক নিদর্শন ছড়িয়ে আছে পুরো ইতালি জুড়ে। উত্তর ইতালির লিগুইরা অঞ্চলে অবস্থিত পোর্টোফিনো চিত্রানক বন্দর এবং সমুদ্র সৈকতের জন্য সুপরিচিত এই স্থান। সমুদ্র দ্বারা আশ্রিত একটি ক্ষুদ্র মৎস্যজীবীদের গ্রাম এটি। বিশেষ করে সন্ধ্যাবেলায় সূর্য অস্ত যাওয়ার সময় অত্যন্ত আকর্ষণীয় দেখায় এর ভূদৃশ্য। আড্রিয়াটিক সাগর সীমান্তে উত্তর পূর্বাঞ্চলীয় ইতালির একটি অনন্য স্থান ভেনিস। এই শহরের প্রতিটি স্মৃতিস্তম্ভ এবং স্থানের রয়েছে স্বতন্ত্র ইতিহাস। এছাড়া এখানে অবস্থিত অসংখ্য খালের কারণে জলের শহর হিসেবে সুপরিচিত ভেনিস। 4টি সেতু দ্বারা বিস্তৃত গ্র্যান্ড ক্যানেল সহ 150টিরও বেশি খাল রয়েছে এখানে। ভেনিসের এসব খাল ইউরোপের সেরা আকর্ষণ। ভেনিসের সৌন্দর্য এবং স্বাতন্ত্র্য অন্বেষণের একমাত্র উপায় হল
এইসব খালের মধ্য দিয়ে নৌকা সফর। ঐতিহ্যবাহী ভেনিসের রোয়িং নৌকা গন্ডোলা ভেনিসে অত্যন্ত প্রচলিত। ইতালির সালের্নো প্রদেশে অবস্থিত আমালফি উপকূল, যা সোরেন্টাইন উপদ্বীপের দক্ষিণে প্রায় ৫০ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। আমালফি সম্প্রদায়ের নামে এই উপকূলের নাম রাখা হয়েছে আমালফি। এই উপকূলের অত্যাশ্চর্য দৃশ্য এবং লেবু গাছের সুবাস মুগ্ধ করে পর্যটকদের। আমালফি উপকূলের মিষ্টি লিমনসেলো লেবু পানি বেশ প্রসিদ্ধ। আমালফির সৈকত থেকে নৌকা করে স্রোতা ডি স্মেরালদো গুহা পরিদর্শনে যেতে পারেন পর্যটকরা। সূর্যরশ্মি পড়লে গুহার জল থেকে প্রতিফলিত হয় পান্নার রং। বিশ্বের সবচেয়ে প্রাচীনতম শিল্প মিউজিয়াম ইতালির ইউফিজি গ্যালারি। মূলত ১৫ শতাব্দীতে ভাসারি দ্বারা পরিকল্পিত ফ্লোরেন্সের এক অন্যতম জনপ্রিয় পর্যটন গন্তব্যস্থল এই ইউফিজি গ্যালারি। এখানে রয়েছে প্রাচীন গোথিক থেকে রেনেসা এবং ম্যানারিস্ট সময়সীমার ফ্লোরেন্স চিত্রকলার একটি ব্যাপক সংগ্রহ। এই গ্যালারিতে ৪০টিরও বেশি শিল্পকলার কক্ষ রয়েছে। লন্ডনের ভিক্টোরিয়া ও অ্যালবার্ট মিউজিয়ামের পরেই রয়েছে ১৪০০টি প্রতিকৃতি সহ এই গ্যালারির স্থান। প্রাচীন রোমে অবস্থিত একটি অ্যাম্ফিথিয়েটার দ্য কলোসিয়াম। এটি নির্মিত হয়েছিল ৭০ থেকে ৮০ খ্রিস্টাব্দ পর্যন্ত। কলোসিয়াম পরিচিত ফ্লাভিয়ান অ্যাম্ফিথিয়েটার নামেও, কারণ এটি স্থাপিত হয়েছিল ফ্লাভিয়ান রাজবংশের সময়। প্রাচীন রোমের গ্ল্যাডিয়েটর ও পশুর লড়াইয়ের মতো বিভিন্ন বিনোদনের ক্ষেত্র হিসেবে ব্যবহৃত হতো এটি। এই বৃহৎ স্টেডিয়ামে রয়েছে প্রায় ৫০,০০০ ব্যক্তির বসার আসন। ১৯৮০ সালে কলোসিয়াম ইউনেস্কো কর্তৃক মনোনীত হয় বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে। ২০০৭ সালে বিশ্বব্যাপী ভোটের পর বিশ্বের নতুন ৭ম আশ্চর্যের মধ্যে তালিকাভুক্ত হয় এটি। ইতালির পিসার হেলানো স্তম্ভ। এটি হলো একটি বেল টাওয়ার যা একদিকে অদ্ভুতভাবে ঢলে পড়ার জন্য বিখ্যাত। পিসার ক্যাথেড্রাল চত্বরে অবস্থিত এটি তৃতীয় প্রাচীনতম পরিকাঠামো। সাদা মার্বেল টাওয়ারটি একাদশ-দ্বাদশ শতকে মধ্যযুগীয় স্থাপত্যশৈলীকে ব্যবহার করে নির্মিত। টাওয়ারটিকে পরীক্ষা পর্যবেক্ষণের জন্য ব্যবহার করেছিলেন বিখ্যাত ইতালীয় বিজ্ঞানী গ্যালিলিও। সব মিলিয়ে ইতালির নান্দনিক সংস্কৃতি, প্রাচীন ইতিহাস, সমুদ্র সৈকত, পর্বতমালা এবং ঐতিহাসিক মনুমেন্টের জন্য দেশটিতে প্রতি বছর পাড়ি জমান লক্ষ লক্ষ পর্যটক। দর্শক, আজ এ পর্যন্তই। কেমন লাগলো আমাদের অনুষ্ঠান জানাতে ভুলবেন না। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা প্রযোজক এ সপ্তাহের বিশ্ব, কক্ষ নং ৩০০৬, বাংলাদেশ টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা ১২১৯। আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, বিশ্বকে জানুন। এ সপ্তাহের বিশ্বের সাথেই থাকুন। খোদা হাফেজ।